ভারতকে টাকা দেয় টয়লেট বানানোর জন্য, কারণ ভারতের লোকেরা মাঠে ঘাটে হাগু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাইলো এদেরকে যাতে তুলতে হবে, তো তাদেরকে টাকা দিল। ভারত সেই টাকা দিয়ে টয়লেট না বানিয়ে এইটা ওইটা খাতে ব্যয় করে তারা টয়লেট ছাড়াই তাদের কাজ সারতে লাগলো। দেখেন, এদেরকে কেউ যদি অনুদানও দেয়, টাকাও দেয়, তারপরে এরা টয়লেট বানায় না, কারণ এরা মাঠে ঘাটে কাজ সারতে পছন্দ করে। এবং তাদের এখানে সামাজিক আন্দোলন হয়, গুয়ার খাবো না, মাঠে ঘাটে হাঁটবো না, গুয়ার খাবো না, মাঠে ঘাটে হাঁটবো না। লজ্জা লজ্জা, এটা ভারতীয়দের স্লোগান। আমরাও বলছি, গুয়ার খাবো না, ভারতের পণ্য কিনবো না, গুয়ার খাবো না, ভারতের পণ্য কিনবো না। আমার একজন শিক্ষক আছে, উনি অনেক দিন আগে ছোটবেলায় একটা গল্প শুনিয়েছিলেন। গল্পটা হলো, আমেরিকাতে একটা সিনেমা হলে সিনেমা দিয়েছে, ভারতের একটা বিখ্যাত পরিচালকের সিনেমা। সেই সিনেমায় আমেরিকানরা দেখছে, এটা সারা বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে সিনেমাটা। আমেরিকানরা ভাবলো আমরাও এই সিনেমাটা দেখি, তাদের হলে সিনেমা নিল। এখন সিনেমা নিয়েছে, সিনেমা দেখছে সবাই। সকাল হয়েছে, পাখি ডাকছে, এরকম একটা সিন। সব ভারতীয় নাগরিকরা হুড়মুড় করে ঘুম থেকে উঠছে। তো স্বাভাবিক, ঘুম থেকে তো উঠবে সকাল হলে। এখন সবাই একসঙ্গে বনে জঙ্গলে যাচ্ছে, ক্ষেত খামারে যাচ্ছে। তো আমেরিকানরা বলছে ভালো, যেতেই পারে। এখন সেখানে গিয়ে সবাই বসে পড়েছে। তখন আমেরিকানরা বলছে ওরা কি করছে? তো বলছে ওরা হাগু করছে এখানে, করছে। তো এইভাবে বনে জঙ্গলে টয়লেট করে। তো বলছে ওদের টয়লেট নাই। তো আচ্ছা ঠিক আছে, টয়লেট না থাকলে তারা তো কোথায় করবে? তো করছে। এরপরে গাছের পাতা, শুকনা পাতা এগুলো ছিঁড়ে তারা পরিচ্ছন্ন হচ্ছে। এটা দেখে তারা আশ্চর্য হয়ে যায়, ওদের টিস্যু কোথায়? ওদের টিস্যু নাই কেন? তো বলছে না, ওদের টিস্যু নাই, ওরা গরিব, তাই ওরা পাতা দিয়ে পরিষ্কার করে। তো এটাও তারা মেনে নিল আমেরিকানরা। এরপরে তারা সেখান থেকে বলছে সবাই একসঙ্গে নদীতে গিয়ে গোসল করছে, পুকুরে গিয়ে গোসল করছে, ওই একই সিনেমার মধ্যে। তো গোসল তো করতেই হবে, তাই না? পরিষ্কার হতে হবে। তো বলছে যে এখনই হাগু করলো, এইভাবেই পানিতে গিয়ে নেমে পড়লো সবাই। আচ্ছা ঠিক আছে, ওদের টিউবওয়েল নাই, ওরা তো পানিতে নামবেই, এটাও তারা মেনে নিল। এরপরে তারা গোসল শেষ করে বাড়িতে যাবে, যাওয়ার সময় কলস ভর্তি করে পানি নিচ্ছে। এটা দেখে তারা স্বাভাবিক নিচ্ছে যে পানি কোনো কাজে ব্যবহার করবে, এটা তারা মেনে নেয়। এর পরবর্তীতে বাসায় যখন গেছে, ভাত খেতে বসছে, ওই যে কলসে পানি নিয়ে গেল, সেই পানি ঢেলে খাচ্ছে। এইটাই আমেরিকানরা মেনে নিতে পারেনি। তো এটা কি অদ্ভুত জাতি! ওইখানে হাগু করলো, ওইখানে পুকুরে গিয়ে সুচু করলো, সেই পানি নিয়ে যায় সেটা দিয়ে ভাত খাচ্ছে। তখন হর হর করে আমেরিকান সিনেমা হলে সবাই বমি করা শুরু করলো। লজ্জা! তো এইটা হলো ভারতীয় সংস্কৃতি এবং কালচারের একটা দৃষ্টান্ত বলতে গিয়ে আমার শিক্ষক বগুড়া জেলা স্কুলে উনি এই গল্পটা বলেছিলেন। উনি একজন বিখ্যাত। ওই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চাইছে। আজকে চিন্তা করে দেখুন, যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন, সেই মহিলা 15 বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই মহিলা আজকে ভারতে বসে, বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে, কিভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করা যাবে, কিভাবে বাংলাদেশকে আবার অন্ধকার দিকে ঠেলে যাওয়া যাবে, সেই ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছেন। এদের কি কোনো ক্ষমা করা যায়? এদের কি কখনো ক্ষমা করা যায়? বন্ধুগণ, ক্ষমা করা যায় না। তাই খুব পরিষ্কার কথা, যেটা আমি বারবার বলেছি, যে শেখ হাসিনাকে এই হত্যার অপরাধে, খুনের অপরাধে, গণহত্যার অপরাধে তার অবশ্যই দ্রুত বিচার হতে হবে, এবং যারা তার সঙ্গে সহযোগিতা করেছে তাদেরও বিচার হতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময়, 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। আমরা ভারতের কাছে সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। কোন একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, এই কথা আমরা প্রত্যাশা করি তার কাছ থেকে। কিন্তু দুর্ভাগ্য, প্লিজ 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 থামেন থামেন। আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে,
এবং বাংলাদেশের মানুষের সঙ্গে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, এটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে। আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। আগরতলার ডেপুটি হাইকমিশনার অফিস আক্রান্ত হয়েছে, কলকাতায় ডেপুটি হাইকমিশনার অফিসে আপনার আক্রান্ত হয়েছে এবং মিছিল নিয়ে আপনাদের সিলেট দিয়ে ঢোকার চেষ্টা করেছে, বেনাপোল দিয়ে ঢোকার চেষ্টা করেছে। এটা কোন ধরনের বন্ধুত্ব? এটা কোন ধরনের প্রতিবেশীর কাজ? আমরা তাই আবারও আজকে এই সভা থেকে ভারতবর্ষকে অনুরোধ জানাতে চাই, তাদের কাছে আমরা নিবেদন করতে চাই যে আপনি অনেক বড় দেশ, কিন্তু তাই বলে এই বাংলাদেশ যে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, যে সংগ্রাম করে লড়াই করে যে গণতন্ত্রকে আদায় করে নিয়েছে, যারা বুকের রক্ত দিয়ে তাদের অধিকারকে আদায় করেছে, তাদেরকে খাটো করে দেখে 7 বছর আগে আপনাদের এখানে যখন আসি তখন বয়স 7 বছর কম ছিল, আর তখন আবার আপনার এতবার জেলে যেতে হয়নি। এখন কি এর মধ্যে বহুবার জেলে গেছি, সেই জন্য আগের মতো সেই শক্তি আর বল নেই, যদিও মনের সমস্ত জোর আছে। আমি যে কথাটা বলছিলাম যে এখন এই যে আপনার একটা ফেক একটা ডিসইনফরমেশন ছড়িয়ে দিয়ে সমস্ত এই যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে জয় করবার যে গৌরব, যে আনন্দ, সব কিছুকে ম্লান করে দিচ্ছে এবং আমাদের ভবিষ্যতে আবার অন্ধকার দিকে ঠেলে দিচ্ছে, এই বিষয়টা আপনাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। আজকে এই যে বিদেশি ভদ্রমহিলা বিবিসির সম্ভবত তিনি এসছেন এই বিষয়গুলো জানার জন্য, এমনভাবে ছড়িয়েছে চারদিকে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশে মিথ্যা মামলা করা হচ্ছে। শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, 20,000 তরুণকে হত্যা করেছেন, আমাদের ইলিয়াস আলী সহ 700 মানুষকে গুম করে দিয়েছেন। আমাদের এমন কোনো নেতা নেই, আমাদের সবচেয়ে বড় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন। সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে, নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে। বন্ধুগণ,